তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা। বিরোধী দলের স্বীকৃতি পেতে এবার বিধানসভায় আবেদনের সম্ভাবনা জোরালো হচ্ছে। তৃণমূলে বেসুরো বিধায়কের সংখ্যা ক্রমশই বাড়ছে। দলত্যাগ বিরোধী আইন এড়াতে প্রয়োজন 52 জন বিধায়ক। প্রয়োজনীয় সংখ্যা জোগাড় হয়ে যাবে বলেই আশাবাদী বেসুরোরা। আজই কি বিধানসভায় চিঠি দেবেন ঋতব্রত সন্দীপন? সরাসরি কথা বলবো আবির আমার সহকর্মীর সঙ্গে। আবির, নিঃসন্দেহে বড় ডেভেলপমেন্ট। ইতিমধ্যে বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন ঋতব্রত সন্দীপনরা এবং দলবিরোধী আইন এড়াতে হলে 52 জন বিধায়কের সমর্থন প্রয়োজন। সেই সংখ্যাটা কি রয়েছে এই মুহূর্তে বেসুরোদের? দেখো, সামনে থেকে নেতৃত্ব অবশ্যই ঋতব্রত সন্দীপন দিচ্ছেন, তবে তার পিছনেও আরো একাধিক বিধায়ক রয়েছেন যারা এই মুহূর্তে সামনে আসছেন না, কিন্তু তারাও এই দলের মধ্যে রয়েছেন। গত কয়েকদিন ধরে তুমি জানো যে ঋতব্রত সন্দীপন এদেরকে ঘিরে একটা প্রেসার ব্লক তৃণমূল কংগ্রেসে তৈরি হয়ে গিয়েছে এবং যারাই মূলত হচ্ছে তাদের দলীয় বিভিন্ন নির্দেশ, দলের যে বিভিন্ন কাজ তা নিয়ে তাদের যে আপত্তির যে বিষয়, সেই আপত্তির প্রসঙ্গের কথা তারা বারবার ধরে তোলেন এবং সেই আপত্তির পরিপ্রেক্ষিতে তারা দলের মধ্যে ইতিমধ্যে মুখ খুলতেও শুরু করে দিয়েছিলেন। এবার দেখতে পাওয়া যায় যে তারাই যে স্পিকারের কাছে চিঠি দিয়েছিলেন অনিয়মের অভিযোগ ঘিরে, সেটাও প্রকাশ্যে আসে এবং তারপরেই দুজনকে বহিষ্কার করা হয়। তো এই বহিষ্কৃত নেতাদের সাথে তৃণমূল কংগ্রেসের যারা দলীয় প্রতীকে নির্বাচিত একাধিক বিধায়করা রয়েছেন উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের, তারা প্রত্যেকে যোগাযোগ করতে শুরু করেছেন এবং এই প্রেসার গ্রুপ তারা আশাবাদী যে নির্দিষ্ট যে সংখ্যা প্রয়োজন 53 জন বা 52 জনের, সেই সংখ্যা তারা পেয়ে যাবেন। এখন বিষয়টা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে কারা তাদের সঙ্গে রয়েছেন সেই সংক্রান্ত বিষয় তাদের একটি চিঠি বিধানসভার অধ্যক্ষের কাছে জমা দিতে হবে। বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি জমা দেওয়ার পর যখন বিধানসভার অধিবেশন হবে, বিধানসভার অধিবেশনের মধ্যে তাদেরকে দাবি করতে হবে যে তাদের হাতেই সব থেকে বেশি সংখ্যক বিধায়ক রয়েছে, ফলে বিরোধী দল হিসাবে বিধানসভার অভ্যন্তরে তাদেরকে মর্যাদা দেওয়া হোক। এই আবেদন জানানোর সাথে সাথে অধ্যক্ষের তরফ থেকে দুটো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এক, ওই বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে ঋতব্রত সন্দীপনদেরকে প্রমাণ করতে হবে যে তাদের হাতেই এই 2/3 বিধায়ক রয়েছে, অর্থাৎ নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে সেখানে একটি ভোট হতে পারে, সেই ভোটে অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেসের তরফের প্রতীকে যারা নির্বাচিত হয়ে রয়েছেন তাদের মধ্যে থেকে কারা ঋতব্রত সন্দীপনের পক্ষে যাবেন এবং কারা অন্য পক্ষের দিকে যাবেন, তো সেখানেই সোজা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। কিন্তু তার আগে থেকে বিধায়কদের সঙ্গে যোগাযোগ রাখা, বিধায়কদেরকে নিজেদের সপক্ষে নিয়ে আসা, তার যে প্রস্তুতি, তার যে কাজ তা ইতিমধ্যেই শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি এবং তারই পরিপ্রেক্ষিতে তারা আশাবাদী ঋতব্রত এবং সন্দীপন যে তাদের হাতে পর্যাপ্ত সংখ্যক বিধায়ক রয়েছে এবং তার ভিত্তিতেই তারা বিধানসভার স্পিকারের কাছে তারা বিরোধী দল হিসাবে বিধানসভার অভ্যন্তরে যে থাকতে পারে সেই সংক্রান্ত চিঠি যারা জমা দেবে। রাজনৈতিক মহলে জল্পনা আজকে সেই চিঠি জমা দেওয়া হতে পারে। সঙ্গে থাকো আবির। কাল কি বলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? সাহস সংক্রামক বলেছিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক, শোনাবো। 80 জন বিধায়কের মধ্যে একজন মাত্র জেলে গিয়েছেন, 79 জন রয়েছেন। আপনারা দুজন বহিষ্কৃত হলেন, রইল হচ্ছে 77। বাকি 77 বিধায়করা নিশ্চয়ই যোগাযোগ করা শুরু করেছে ইতিমধ্যে আপনার সাথে। আমার সঙ্গে 2-1 বিধায়কের কথা হয়েছে, তারা জিজ্ঞাসা করছিলেন কি ব্যাপার, বললাম কি ব্যাপার। 6 তারিখে কখন স্ট্যান্ডিং ওভিশন কার জন্য দিতে বললো, বাকিদের রিয়াকশন কি ছিল? দেখুন, আমার পেছনে যারা ছিলেন আমি দেখার সুযোগ পাইনি কি রিয়াকশন ছিল, কিন্তু আমি ইতস্তত করছিলাম, উঠে দাঁড়াতে অনেকেই করছিলেন। তিনি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্টির সাধারণ সম্পাদক। দিদি হঠাৎ রেগে গেলেন, কেন উঠে দাঁড়াচ্ছেন না। আমিও উঠেছিলাম আধা, কিন্তু আমি এরকম বিধায়ককে দেখেছি, আমি তাকে কুর্নিশ করি তার সাহসকে। উঠে দাঁড়াননি, গ্যাঁট হয়ে বসেছিলেন। আমার থেকে অল্প বড়, এই যে বললাম সাহস সংক্রামক, তার সেই সাহস আমার মধ্যে সংক্রামিত হয়েছে। 2/3 সমর্থন আদায় করতে পারলেই বিক্ষুব্ধদের জন্য কেল্লা ফতে, বলছেন মন্ত্রী তাপস রায়। এখন তৃণমূলের সাংসদ বিধায়কদেরই অনেকে বলছেন যে এই দলটার বেশি দিন টিকবে না। আর এই দলটার বেশি দিন টেকার কথাও নয়, টিকবেই বা কেন, একটু মিক্সড ফ্রাইড রাইস। বৈঠকে বিধায়কদের মধ্যে মাত্র 19 থেকে 20 জন হাজির, বাদবাকি বিধায়ক আসেনি। তার মানে তো তোমার 1/4 এসেছিল, তাহলে তো এমনি দলটা উঠে যেতে পারে। এবং এরা যদি একটা মিটিং করে যদি এরা নিজেদের জানায়, বলতেই পারে কিন্তু যে আমরা একে বিরোধী দলনেতা চাইছি, তাহলে তো অ্যান্টি ডিফেকশনও পড়বে না। 2/3
বাংলায় কি তাহলে এবার মহারাষ্ট্র মডেল? শিবসেনা এনসিপির মতোই আড়াআড়ি ভেঙে যাবে তৃণমূল? দল এবং দলের প্রতীক দুই হাতছাড়া হবে মমতার? বিধানসভায় সংখ্যা প্রমাণ হবে আশাবাদী নয়া প্রেশার ব্লক। বাকি বিধায়কদের সমর্থিত চিঠি জমা পড়তে পারে আজই। জোরালো হচ্ছে বেসুরো বিধায়করা আলাদা হয়ে তৃণমূলের দখল নেওয়ার সম্ভাবনা। টের পাচ্ছে কি তৃণমূলের শীর্ষ মহলও? তেমনই ইঙ্গিত মিলছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষের কথায়। আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই তাহলে কেউ কেউ চলে আসবেন, আমি নিইনি আপনাদের। তার কারণ আমি আপনাদের খুব ভালো চিনি। যাদের নৈতিক চরিত্রের গাফিলতি আছে ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি। কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব যাতে এই ধরনের লোক আর না আসে। অনেক এমএলএর কাছে ভয় দেখানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে সাজাবেন দলকে। তা আমরা তো একটা সময় দেবো তাকে তো তাকে তো একটা প্রসেস চলছে। আমি বাকি বিধায়কদের হাত জোড় করে অনুরোধ করব, যারা এই ঋতব্রতর পাল্লায় পড়ছেন, আমার একটা অনুরোধ, আমরা কেউ নির্দল জিতে আসিনি, আমরা জিতে এসেছি তৃণমূল কংগ্রেসের প্রতীকে। কথা বলবো, আবির রয়েছে সঙ্গে। আবির, আবারও যেটা আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের বক্তব্য আমরা শুনলাম, অধিকাংশ বিধায়কই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূল করেন এবং দলের এই দুঃসময়ে, নেত্রীর এই দুঃসময়ে তাকে ছেড়ে চলে যাওয়ার মতো সিদ্ধান্ত তারা নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি রাশ ক্রমেই আলগা হয়ে যাচ্ছে, তার সাজানো বাগান শুকিয়ে যেতে দেখছেন তিনি? দেখো, প্রথমত এই বিধায়কদের একাংশের আপত্তির জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সে অর্থে নেই। এবং গতকালকেও যদি তুমি দেখো যে ঋতব্রত সন্দীপনের যে বক্তব্য, সেখানে তারা উল্লেখ করেছেন যে 6 তারিখের বৈঠকে কেন তাদেরকে বলা হলো যে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে অভিষেকের জন্য। এবং তারা উল্লেখও করেছেন যে অনেক বিধায়ক উঠে দাঁড়িয়েছেন, অনেকে কিছুটা উঠে দাঁড়িয়েছেন, অনেকে উঠে দাঁড়ানোনি, এবং যে কারণে ঋতব্রত বলেছেন যে সাহস ক্রমশ সঞ্চারিত হতে শুরু করেছে। এবং তাদের বক্তব্য যে দলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলতে চাইলেও কথা বলা হতো না, এবং গোটাটাই বক্তব্য হচ্ছে যে আইপ্যাকের মধ্য দিয়ে গোটা বিষয়টাকে বার্তা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হতো। এবং এক্ষেত্রে সরাসরি তারা তৃণমূল কংগ্রেসের যিনি সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দিকেই তারা অভিযোগের আঙুল তুলছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে অভিযোগের আঙুল তোলার পরিণামটা এমন জায়গাতে গিয়ে পৌঁছেছে। একটা সময় জুড়ে তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের অন্দরে বারবার ধরে নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা শোনা যেত। বিভিন্ন সময় দাঁড়িয়ে বলা হতো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কেন একটা বড় অংশ নেই। ফলে এখন দেখতে পাওয়া যাচ্ছে যে গোটা ব্লকটা একাধিক বিধায়ক তারা মিলে সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা এই পরিস্থিতির মধ্যে থাকবেন না। ফলে সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের যে রাস্তা আলগা হতে শুরু করেছে। একদমই তাই আবির, অনেক ধন্যবাদ। আর এখানেই প্রশ্ন উঠছে, বাংলায় কি তাহলে মহারাষ্ট্র মডেল? শিবসেনা এনসিপির মতোই তাহলে কি আড়াআড়ি ভেঙে যাবে তৃণমূল কংগ্রেস? ঋতব্রত সন্দীপনের সঙ্গে যোগাযোগ করছেন বহু তৃণমূল এমএলএ। মহারাষ্ট্র মডেল কি? কেন মহারাষ্ট্র মডেলের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তুলনা চলছে? আসুন একবার বুঝে নিই মহারাষ্ট্র মডেল কি। এই মহারাষ্ট্র মডেল 2019 সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটটা হয় এবং সেখানে শিবসেনা এবং বিজেপির জোট, যেটা ভোটের আগে তৈরি হওয়া জোট, তারাই সংখ্যাগরিষ্ঠ আসনগুলি পায়। বিজেপি সবথেকে বেশি আসন পায়, বিজেপি পেয়েছিল 105টা আসন আর শিবসেনা পেয়েছিল 56টি আসন। মহারাষ্ট্রে কিন্তু এই বিজেপি শিবসেনার বন্ধুত্ব বা জোট, এটার কিন্তু একটা দীর্ঘ ইতিহাস আছে। বালাসাহেব ঠাকরের আমল থেকে শিবসেনা আর বিজেপির জোট। একটা সময় মহারাষ্ট্রে বড় ভাই ছিল শিবসেনা, ছোট ভাই ছিল বিজেপি। কিন্তু 2019 সালের ভোটে দেখা যায় শিবসেনাকে টপকে গিয়ে অনেকটাই এগিয়ে গেছে বিজেপি, অর্থাৎ বিজেপি বড় ভাই হিসাবে উঠে আছে। সেই অবস্থায় শিবসেনা চেয়েছিল তাদের পরিবার থেকে কেউ একজন মুখ্যমন্ত্রী হোক, ঠাকরে পরিবার থেকে, যা কখনো হয়নি। কিন্তু বিজেপি তাতে রাজি হয়নি। বিজেপি বলেছিল আমাদের বিধায়ক সংখ্যা অনেক বেশি, বিজেপি থেকেই কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন। এই নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ শিবসেনা সরে যায় বিজেপির থেকে। প্রথম দেখা যায় শিবসেনা আর বিজেপির ভাঙন। তখন বিজেপি কি করলো? তখন বিজেপি এনসিপির দিকে হাত বাড়ালো। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার তার সঙ্গে কথা বললেন, তাকে নিজেদের দিকে টেনে নিলেন। টেনে নিয়ে সরকার করলেন। মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবিস, উপমুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ার, শরদ পাওয়ারের ভাইপো। কিন্তু
এই মুখ্যমন্ত্রিত্ব বা এই সরকার যাতে বেশি দিন না টেকে সেই জন্য আসরে নেমে পড়েন মহারাষ্ট্রের একজন প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার। তিনি কি করলেন, তিনি কংগ্রেসের সঙ্গে কথা বললেন এবং শিবসেনার সঙ্গে কথা বললেন, কথা বলে একটি জোট তৈরি করলেন যার নাম হচ্ছে মহাবিকাশ আঘাড়ি জোট। এই জোটের কাছে সংখ্যা অনেক বেশি। দেবেন্দ্র ফডনবিস বুঝে গেলেন যে ফ্লোর টেস্টে তিনি পাশ করতে পারবেন না, যথেষ্ট সংখ্যা নেই, তাই তিনি সরকার থেকে সরে গেলেন। নতুন সরকার গঠন হলো, সেখানে মুখ্যমন্ত্রী হলেন উদ্ধব ঠাকরে, শিবসেনা পরিবারের উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রিত্ব চলল 3 বছর। 2022 সালে খেলা কিন্তু ঘুরে গেল। শিবসেনার একনাথ শিন্ডে, উদ্ধব ঠাকরে শিবসেনার হাতে ছিল, আবার মনে করিয়ে দিই, 56টি আসন, 56 জন বিধায়ক। আর এদিকে একনাথ শিন্ডে 40 জন বিধায়ক নিয়ে চলে গেলেন গুয়াহাটির একটি হোটেলে। তারা গিয়ে বিজেপির সঙ্গে হাত মেলালেন, হাত মিলিয়ে একটা মহাজোট তৈরি হলো। আরও কয়েকটি ছোট ছোট দলের বিধায়করা যুক্ত হলেন, তারা গিয়ে নতুন সরকার করলেন এবং একনাথ শিন্ডে ইলেকশন কমিশনের কাছে গিয়ে বললেন, দেখুন আমার কাছে সংখ্যা বেশি, আমরাই সরকারে, তাহলে শিবসেনার প্রতীকটাও আমাদের প্রতীক, আমাদের হাতে তুলে দেওয়া দরকার। ইলেকশন কমিশন সেটা মেনে নিলেন। তীর ধনুক যেটা শিবসেনার প্রতীক, সেটা চলে গেল একনাথ শিন্ডের হাতে, আর উদ্ধব ঠাকরের হাতে এখন রইল মশাল। এই ঘটনাটাকেই বলা হয় মহারাষ্ট্র মডেল। এবং এটাও মাথায় রাখতে হবে, শুধু শিবসেনার ভাঙন হয়েছে তা নয়। মহারাষ্ট্রের মধ্যে মহারাষ্ট্র মডেলে এনসিপিও কিন্তু ভেঙে গেছে। শরদ পাওয়ার থেকে তার ভাইপো সরে গেছেন, অজিত পাওয়ার হয়ে গেছে, আলাদা হয়ে গেছেন। এবং অজিত পাওয়ারের হাতেও কিন্তু এনসিপির যে আসল যে প্রতীক, সেটাও কিন্তু চলে এসেছে অজিত পাওয়ারের হাতে। এইটাকেই বলা হয় মহারাষ্ট্র মডেল। জনতার দরবারে মুখ্যমন্ত্রী, অভাব অভিযোগ শুনতে জনতার দরবার, এই নিয়ে তৃতীয় দরবার আজ। সমস্যা মেটাতে দাওয়াই মুখ্যমন্ত্রীর, সাধারণ মানুষের সঙ্গে তিনি দেখা করেন, তাদের কথা শোনেন, অভাব অভিযোগ শোনেন, তারাও সুরাহা পান। অনেকটা এতেই স্বস্তি পেয়েছেন অনেকেই। এর আগের দুটো জনতার দরবারে অন্তত সেই ছবি দেখা গেছে, উপচে পড়েছে সাধারণ মানুষের ভিড়, তারা তাদের অভাব অভিযোগ জানিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রীকে। সল্টলেক বিজেপি দফতরে জনতার দরবার, বিজেপির সিগনেচার কর্মসূচি জনতার দরবার, এই নিয়ে আজ তৃতীয় দরবার। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে আজ দেখা যাচ্ছে সঙ্গীত শিল্পীরা এসেছেন। তৃণমূলের জামানায় সঙ্গীত জগতে সিন্ডিকেট রাজের অভিযোগে এর আগে সরব হয়েছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, দোলা মুখোপাধ্যায়রা, আর আজ দেখা যাচ্ছে সঙ্গীত শিল্পীরা এসেছেন জনতার দরবারে। সরাসরি কথা বলবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, এই সঙ্গীত শিল্পীরা কেন এসেছেন, কি অভিযোগ নিয়ে এসেছেন? মুখ্যমন্ত্রীর জনতার দরবার তৃতীয় দিন আজ, এবং যে কথা তুমি বলছিলে সল্টলেক বিজেপি দফতরে সকাল থেকেই উপচে পড়া ভিড়। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, আজ জনতার দরবারে হাজির সঙ্গীত শিল্পীদের একাংশ। তাদের অভিযোগ, তারা তৃণমূল কংগ্রেসের জামানায় অর্থাৎ গত 12 থেকে 15 বছরে তাদের গলার টুটি চেপে রাখা হয়েছে, তাদের সুর হারিয়েছে, তাদের স্বর হারিয়েছে, এমনকি তারা স্টেজ পাননি। অভিযোগ কার বিরুদ্ধে? সরাসরি ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। তারা অভিযোগ করছেন এই সঙ্গীত শিল্পীরা দেশ বিদেশ থেকে তাদের জন্য ডাক আসলেও এ রাজ্যের যে সমস্ত সরকারি অনুষ্ঠান, সেই সরকারি অনুষ্ঠানে তারা কখনোই ডাক পাননি। তার কারণ হিসেবে তারা বলছেন ইন্দ্রনীল সেনের যে সিন্ডিকেট রাজ, সেই সিন্ডিকেট রাজের অন্তর্ভুক্ত তারা ছিলেন না। শুধু তাই নয়, সরকারের যে কোনো সিদ্ধান্ত কিংবা এই ইন্দ্রনীল সেনের যারা লবির লোক রয়েছে, সেই লবির লোকেদের হ্যাঁতে হ্যাঁ না মিলানোর কারণেই তাদেরকে বঞ্চিত হতে হয়েছে দীর্ঘদিন। শুধুমাত্র বঞ্চনার শিকার তারা এমনটা নয়, যে সমস্ত মেলা হতো কিংবা যে সমস্ত সরকারি অনুষ্ঠান, সেখানে অনুষ্ঠানে যোগদান করার জন্য বা সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণের জন্য তোলা হতো, এমনকি সেখানে একাধিক দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই কোটি টাকার দুর্নীতির হিসেব খতিয়ান তারা নথি তথ্য আকারে আজ মুখ্যমন্ত্রীর কাছে তুলে দেবেন। যেমন ঠিক তেমনি অভিযোগপত্র তারা সম্বলিত একাধিক অভিযোগ তারা তুলে দেবেন আজ মুখ্যমন্ত্রীর কাছে এই জনতার দরবার কর্মসূচিতে। এমনকি আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল জামানায় আমরা বিভিন্ন শিল্পীদের দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে, এবং তারা দাবি করছেন, তারা বলছেন যে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন তাদের কোণঠাসা করে রেখেছিলেন। তারা আজ মুখ্যমন্ত্রীর দরবারে এসেছেন, একটা অভিযোগপত্র নিয়ে এসেছেন। যেরকম ভাবে চাকরি চুরি হয়েছে, সেভাবে আমাদের মঞ্চ চুরি হয়েছে। সেটা 1 বছরের নয়, বিগত 15 বছরের একটা হিসেব। প্রচুর শিল্পী মানুষ আমরা বঞ্চনার শিকার হয়েছি, আমরা মঞ্চ পাইনি, আমাদের থ্রেট কল এসেছে। এই যে নেক্সাস বাহিনী ইন্দ্রনীল সেনের কারণবশত কাজ করেছে, এবং তার যে সহযোগী যারা আছে তাদের প্রত্যেককে
আপনি ধরুন। অভিযোগ, অনেক অভিযোগ, দীর্ঘ 15 বছর ধরে অভিযোগগুলো জমে জমে আজকে বিস্ফোট হয়েছে। আমরা সরকারি কাজ পেতাম না, আমরা সরকারি হল পেতাম না, কারণ আমরা হাতে হ্যাঁ মেলাইনি। এবং আমাদের সাথে আরো একটা অনেক শিল্পী আছেন। আমরা সিন্ডিকেটে হ্যাঁ করতাম না, আমরা ওনাদের লবির লোক ছিলাম না, আমরা ওনাদের নেক্সাসের লোক ছিলাম না, সেই জন্য আমরা কাজ পাবো না। ইন্দ্রনীল সেনের হাতে ক্ষমতা ছিল, তার আন্ডারে আরো অনেক শিল্পী, বললাম তো সিনিয়র শিল্পীরা ছিলেন, মিডল এজ শিল্পীরা ছিলেন, জুনিয়র শিল্পীরা ছিলেন, যারা সরকারি কাজ ছাড়া আর কোথাও কাজ পেতেন না, কিন্তু সরকার থেকে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া হতো, ইভেন তাদের চাকরিও দেওয়া হয়েছে গত সরকার। পশ্চিমবঙ্গে কেউই লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কিশোর কুমার, মোহাম্মদ রফি নন। কেউ যদি 20.8 হন, 20. কেউ 7, কেউ 9, কিন্তু একজন শিল্পী, দুজন শিল্পী তাদের কাছের বলে কি 10 জন শিল্পী তারা রেগুলার কাজ পাবে। যত মেলা উৎসব অনুষ্ঠান হবে 10টার মধ্যে 10টাই তারা পাবেন, এবং একটা শ্রেণীর শিল্পী ব্রাত্য হয়ে থাকবেন যোগ্যতা থাকা সত্ত্বেও। এটা তো অন্যায়। ভিআইপি কালচার আউট। আজ তারকেশ্বরে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী, কিন্তু পুণ্যার্থীদের জন্য কোনো বিধিনিষেধ নেই। আজ তারকেশ্বরের উন্নয়ন নিয়েও বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সরাসরি চলে যাব ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, আমরা সাধারণত দেখেছি যে এই ধরনের ভিভিআইপিরা যখন কোথাও যান তখন সেখানে একটা বিধিনিষেধ চালু হয়ে যায়, একটা প্রোটোকল থাকে, কিন্তু এক্ষেত্রে এরকম কোনো কালচার নেই। মুখ্যমন্ত্রী যাচ্ছেন অথচ সাধারণ মানুষের জন্য কোনো বিধিনিষেধ থাকছে না, ঠিক কি ছবি? একদমই তাই, আমরা সকাল থেকে দেখছি। তুমি জানো যে মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার শুভেন্দু অধিকারী তিনি তারকেশ্বরে আসছেন এবং তারকেশ্বরের মন্দিরে এসে তিনি পুজো দেবেন। সেই জায়গায় দাঁড়িয়ে সকাল থেকে পুণ্যার্থীদের সময় অন্যান্য অতীতে আমরা দেখেছি যে অন্যান্য পুণ্যার্থীদের জন্য সেখানে একেবারে বিধিনিষেধ, কড়া বিধিনিষেধ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে চালু হয়ে যায়, কিন্তু তারকেশ্বরের ছবিটা কিন্তু একেবারে বদলে গিয়েছে। আমরা যেটা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী একেবারে প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন যে তার এই সফর, তার এই তারকেশ্বর সফরে যাতে সাধারণ মানুষজন, পথ চলতি মানুষজন, পুণ্যার্থীরা তারা যাতে কোনো সমস্যায় না পড়েন সেই বিষয়টা সুনিশ্চিত করতে হবে। সেই মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষজন তারা কিন্তু সকাল থেকেই তারকেশ্বর মন্দিরে আসছেন, পুণ্যার্থীরা তারা পুজো দিচ্ছেন এবং 8-5টা দিনের মতোই একেবারে স্বাভাবিক রয়েছে তারকেশ্বর মন্দির চত্বর। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তুমি জানো যে আজকে তারকেশ্বরে তার একাধিক কর্মসূচি রয়েছে। প্রথমে তিনি তারকেশ্বর মন্দিরে আসবেন, সেখানে পুজো দেবেন, তারপরে তার পাশেই রয়েছে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারকেশ্বরে যাবেন, মন্দিরে পুজো দেবেন, যদিও সেখানে দর্শনার্থীদের জন্য কিন্তু কোনো বিধিনিষেধ থাকছে না। এরপর তারকেশ্বরের উন্নয়ন নিয়েও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে একগুচ্ছ কর্মসূচি তো রয়েছে, দিল্লিতেও আজ ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোন মন্ত্রী কোন দফতর পাবেন, দফতর বন্টনের আগে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা তার। অমিত শাহের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। আর কি কি জানা যাচ্ছে মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, আজ একগুচ্ছ কর্মসূচি রাজধানীতে মুখ্যমন্ত্রীর, কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একেবারেই দপ্তর বন্টনের, গতকালই আমরা দেখেছি যে মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে এবং দপ্তর বন্টন হওয়ার কথা আগামীকাল, অর্থাৎ বুধবার ক্যাবিনেট বৈঠকের আগে এই দপ্তর বন্টনের কথা, এবং দপ্তর বন্টনের আগে চূড়ান্ত পর্বের আলোচনা সারার জন্যই কিন্তু ঝটিকা সফরে দিল্লি আসতে চলেছেন শুভেন্দু অধিকারী। আজকে সন্ধে 7টা নাগাদ তার এসে পৌঁছানোর কথা দিল্লিতে, তারপরে তার বেশ কয়েকটি বৈঠক রয়েছেন এবং যেটা আমরা জানতে পারছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও তার একটি বৈঠক হওয়ার কথা। বৈঠক সেরে আজ রাতেই কিন্তু দিল্লি থেকে কলকাতায় ফেরার কথা শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যেই যারা কেন্দ্রীয় মন্ত্রী, যারা রাজ্যের মন্ত্রিসভার যারা শপথ গ্রহণ করেছেন তাদের মধ্যে বিশেষত গুরুত্বপূর্ণ দপ্তরগুলি কোথায় বন্টন করা যাবে এখনো পর্যন্ত বেশ কিছু বিষয় সম্পর্কে কিছু সম্ভাবনা রয়েছে এবং সেই বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনার জন্য শুভেন্দু অধিকারী দিল্লি উড়ে আসছেন বলে আমরা জানতে পারছি। গুরুত্বপূর্ণ দপ্তরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রয়েছে স্বরাষ্ট্র, অর্থ, শিল্প এবং তার পাশাপাশি স্বাস্থ্য। এই সমস্ত যে ইম্পর্টেন্ট দপ্তরগুলো রয়েছে, ইতিমধ্যেই আরো দুটি ইম্পর্টেন্ট দপ্তর কিন্তু ইতিমধ্যেই বন্টন করা হয়েছে, অর্থাৎ পঞ্চায়েত এবং তার পাশাপাশি নারী ও শিশু কল্যাণ এবং পুর নগর উন্নয়ন দপ্তর, সেগুলো ইতিমধ্যেই বন্টন করা হয়েছে। সেখানে কোনো রিশাফেলিং করা দরকার আছে কিনা, তার কারণ সরকারের অর্থাৎ গতকাল আমরা যে দেখলাম 35 জন মন্ত্রী শপথ নিলেন, তাদের বন্টন নিয়েও আজ গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বৈঠক শেষে আবার রাতেই কলকাতায় ফিরবেন তিনি।
22শে জুন মহার্ঘ সুখবর। 22শে জুন বিজেপির প্রথম বাজেটে বকেয়া ডিএ ঘোষণা হতে পারে। ডিএ নিয়ে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছেন। বৈঠকের পর এরকমই দাবি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের। বর্তমান লোপার যে বকেয়া 42%, আমরা প্রস্তাব দিয়েছি যে একটা স্থায়ী আদেশনামা বের হোক এবং সেই স্থায়ী আদেশনামাতে এর পরবর্তী ক্ষেত্রে যেভাবে এআইসিপিআই অনুযায়ী কেন্দ্র ঘোষণা করবে সেভাবে দেওয়া হোক, আর বাকি যে 42% আজকের দিনে বকেয়া, সেই বকেয়াটাকে তারা ধাপে ধাপে মেটান। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা 22 তারিখে যে বাজেট পেশ হবে বাকি 8 মাসের জন্য, সেখানে পূর্ণাঙ্গ বাজেট, সেই পূর্ণাঙ্গ বাজেটে এই বিষয়ে কর্মচারীদের জন্য একটা ভালো সুখবর তারা দেবেন। সেখানে চিরকুটে ডিএ দেওয়ার মতো করে ডিএ নয়, সমস্তটাই যাতে কর্মচারীদের সম্মান রেখে দেওয়া যায় সেই ব্যবস্থা তারা করবেন। জানুয়ারি থেকেই কি চালু সপ্তম পে কমিশন? পে কমিশন চালু নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর। কর্মীদের থেকে প্রস্তাব চেয়েছে সরকার। বৈঠকের পর দাবি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের। নতুন যে পে কমিশন হয়েছে সেই পে কমিশন কাজ শুরু করবে এবং সেখানে আমাদের যে রিকমেন্ডেশন সেটা আগামী 4-5 দিনের মধ্যে পাঠাতে বলেছেন এবং বলেছেন যে জানুয়ারি মাসের দিকে তারা সেটাকে চালু করার চেষ্টা করবেন। ডিসেম্বরের মধ্যে 50,000 কর্মী নিয়োগ। শূন্য পদে নিয়োগ নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর। 7ই জুন নিয়োগ নীতি প্রকাশ সরকারের। দাবি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের। শূন্য পদে নিয়োগ তারা বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে 50,000 স্থায়ী পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করবেন এবং আগামী 7 তারিখের মধ্যে তারা নিয়োগের ক্ষেত্রে প্ল্যান মাফিক নিয়োগ নীতি ঘোষণা করবেন।